আসসালামু আলাইকুম। আমরা আজকে এমএফএস এর 3 নাম্বার লেকচার শিট আমরা দেখছিলাম। 3 নাম্বার লেকচার শিটটা হচ্ছে মডিউল 3 ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই ফাইন্যান্সিয়াল সিস্টেম দেখছিলাম আমরা। এর হচ্ছে 3 নাম্বার কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। না, এটা হয়েছে নাকি? এই কোশ্চেন আমাদের আলোচনা হয়েছে। আমরা দেখব 4 নাম্বার। তো এখানে বেসিক কিছু কথা আছে, এই অধ্যায়ের বেসিক কিছু কথা আছে, সেই বেসিক কথাটা আমি আলোচনা করার দরকার। আগে এখানে ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে অর্থ সংস্থানের বিভিন্ন পদ্ধতি সমূহ এখানে আমরা দেখব। অর্থ সংস্থানের বিভিন্ন পদ্ধতি দেখব। সে বিভিন্ন পদ্ধতি কি কি রকম পদ্ধতি হতে পারে? সরাসরি পদ্ধতি, আর হচ্ছে মানে প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। তো প্রত্যক্ষ পদ্ধতি কোনগুলো? যেগুলো আমরা কোনো ব্যবসা শুরু করবো, এই ব্যবসা শুরু করার জন্য সরাসরি যার কাছ থেকে আমরা টাকা পাই, ব্যক্তি বা ব্যক্তির কাছ থেকে যে টাকাগুলো পাই সেটা হচ্ছে সরাসরি। যেমন আমাদের আত্মীয় স্বজন হতে পারে, গ্রামের কোনো সুদী মহাজন হতে পারে, তার মধ্যে কোনো এইরকম, মানে আমরা কোনো ব্যক্তির কাছ থেকে যখন সরাসরি টাকা নেব সেটা হচ্ছে সরাসরি অর্থায়ন। আর বা আমাদের কোনো সম্পদ বিক্রি করে হতে পারে, এরকম ভাবে আমরা নেব। আর যদি আমরা ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড, এনজিও এরকম কোনো কাছ থেকে আমরা টাকাটা নেই, সেটা হচ্ছে আমাদের কাছে পরোক্ষ ফান্ড। কারণ এই ব্যাংক, বিমা, এনজিও টাকাগুলো হচ্ছে মানুষের। এই মানুষগুলো আমাদের আমরা সরাসরি টাকা নেই, এরা কি করছে? ব্যাংকে দিচ্ছে, ব্যাংক থেকে আমরা নিচ্ছি। এই জন্য ব্যাংক, বিমা, এনজিও এই জিনিসগুলো হচ্ছে পরোক্ষ। মিউচুয়াল ফান্ড এগুলো হচ্ছে আমাদের পরোক্ষ অর্থ সংস্থানের উৎস। তো তাহলে এই দুটো পদ্ধতি আমাদের জানতে হবে। এই দুটো পদ্ধতির মধ্যে আমাদের এখানে পরোক্ষ আর প্রত্যক্ষের মধ্যে আবার কিছু কথা আছে। যে প্রত্যক্ষ অর্থায়ন, যেটা আগে আমরা দেখেছি, এই যে প্রত্যক্ষ অর্থায়নটা কি হয়, এই যে আমরা যদি এটা দেখি, সরাসরি অর্থায়ন আর হচ্ছে পরোক্ষ অর্থায়ন, বা ডাইরেক্ট অর্থায়ন আর ইনডাইরেক্ট অর্থায়ন। আচ্ছা, তাহলে প্রত্যক্ষ অর্থায়নের ক্ষেত্রে আমরা সরাসরি লোকজনের কাছ থেকে পাই, সরাসরি লোকজনের কাছ থেকে টাকা পাই। আর হচ্ছে পরোক্ষ অর্থায়নের ক্ষেত্রে আমরা সরাসরি পাই না। হ্যালো, আদাব। হ্যাঁ, 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 আসছে। জি, হোয়াটসঅ্যাপে একটু নোট দিয়েছেন না? আপনার মেল আইডিটা দিয়ে আর ইয়েতে দিয়ে, আমি হোয়াটসঅ্যাপে সব দিচ্ছি। হোয়াটসঅ্যাপে মেল আইডিটা একটু লিখে দিয়ে। আচ্ছা, তো এই সরাসরি অর্থায়ন সম্পর্কে আমাদের কিছু কিছু প্রশ্ন আমরা আগে দেখেছি। অর্থাৎ প্রত্যক্ষ মোড, পরোক্ষ মোডের মধ্যে পার্থক্য, এই দুটা যদি আমরা জানি যে প্রত্যক্ষ অর্থায়ন এবং পরোক্ষ অর্থায়ন কি, তাহলে আমরা সহজে এটা করতে পারবো। আর এখানে আরেকটা প্রশ্ন আমাদের ছিল যে আর্থিক বাজারগুলো কিভাবে সঞ্চয় উদ্বৃত্ত থেকে সরাসরি ঘাটতি ইউনিটের দিকে তহবিল বরাদ্দ করে। তাহলে এখানে আর্থিক বাজারগুলি কিভাবে সঞ্চয় উদ্বৃত্ত থেকে সঞ্চয় ঘাটতি ইউনিটগুলিতে তহবিল বরাদ্দ করে থাকে। তাহলে আর্থিক বাজারগুলি আমাদের এই 3 ভাবে করে থাকে। যে সঞ্চয় উদ্বৃত্ত আমাদের এই 3 ভাবে প্রাথমিক অর্থায়ন করে থাকে, তারপরে আছে সরাসরি অর্থায়ন এবং পরোক্ষ অর্থায়ন। 3 ভাবে আমাদের অর্থায়নটা করে থাকে। এটা আমরা সেদিন দেখেছি। এখন আজকে দেখবো যেটা 4 নাম্বার, হোয়াট আর দ্য ডিস্টিংগুইশিং ফিচার অফ রুডিমেন্টারি ফাইন্যান্স। এটা আমাদের এরকম ভাবে থাকে যে রুডিমেন্টারি ফাইন্যান্সের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি কি, বা রুডিমেন্টারি ফাইন্যান্স কি, এটা আমাদের ইয়েকে থাকে, কিন্তু মানে টিকার মতো থাকে। তো রুডিমেন্টারি ফাইন্যান্স বা প্রাথমিক ফাইন্যান্স, এটা আমাদের এটা বাংলাটা হচ্ছে প্রাথমিক ফাইন্যান্স কি। তাহলে প্রাথমিক অর্থায়ন বলতে অর্থের মৌলিক ধারণা এবং নীতিগুলিকে বোঝায়, যা ব্যক্তিগত বা ছোট ব্যবসায়ী অর্থায়নের জন্য প্রযোজ্য। প্রাথমিক অর্থায়নের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। 1, আচ্ছা, জি, 9:30 থেকে শুরু হবে। এখন যে জিআইবিবিটা চলছে। জি, জি।
তাহলে রুডিমেন্টারি ফাইন্যান্সের প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক পরিকল্পনা। আমাদের প্রাথমিক আর্থিক পরিকল্পনা থাকবে, এখানে আপনি প্রাথমিক কথাটা দিতে পারেন, প্রাথমিক আর্থিক পরিকল্পনা। আমাদের যেহেতু রুডিমেন্টারি ফাইন্যান্স হচ্ছে প্রাথমিক অর্থায়ন, তাহলে এটা হচ্ছে প্রাথমিক আর্থিক পরিকল্পনা থাকবে। আমাদের কিভাবে অর্থায়নটা করবে এটা প্রাথমিক যে পর্যায়টা থাকবে সেটা রুডিমেন্টারি ফাইন্যান্সের বৈশিষ্ট্য। বাজেটিং থাকবে, প্রাথমিক অর্থায়নের বা রুডিমেন্টারি অর্থায়নের বাজেটের গুরুত্বের উপর জোর দেয়। আয় ব্যয় পরিচালনার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। এটি বাজেট নিশ্চিত করতে সাহায্য করে যে ব্যয়গুলি আয়ের বেশি না হয় এবং আর্থিক লক্ষ্য অর্জন করা যায়। তাহলে এখানে আমাদের বাজেটিং থাকে, রুডিমেন্টারি ফাইন্যান্সের বৈশিষ্ট্য বাজেটিং, সঞ্চয়। আমরা এখানে সঞ্চয়, রুডিমেন্টারি ফাইন্যান্সে সঞ্চয়ের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়। ঋণ ব্যবস্থাপনা, রুডিমেন্টারি ফাইন্যান্স আমাদের অর্থায়ন করে আমরা সেই অর্থায়নকৃত টাকা কোন কোন খাতে লাগাইবো এই ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনাটা আমরা করে থাকি। ঋণের পর আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা করে থাকি, বীমা থাকে এবং কর থাকে। এখানে আমাদের জি রুডিমেন্টারি ফাইন্যান্স বলতে কি বোঝায়? প্রাথমিক অর্থায়ন। আপনার রুডিমেন্টারি ফাইন্যান্স বলতে প্রাথমিক অর্থায়ন, রুডিমেন্টারি বাংলা ইংরেজিটা এখানে লেখা হয়েছে, তো মানে প্রাথমিক অর্থায়নের বৈশিষ্ট্যটা আপনার চাইছে। তাহলে প্রাথমিক অর্থায়নের বৈশিষ্ট্য কি হবে? এই যে প্রাথমিক অর্থায়ন, এই প্রাথমিক অর্থায়ন বলতে কি বুঝি? এতে পরিবার, বন্ধু বান্ধব, পরিচিত জনের মতো আর্থিক চ্যানেলের মাধ্যমে সঞ্চয়কারীদের কাছ থেকে ঋণ গ্রহীতার কাছে সরাসরি তহবিল স্থানান্তর করা জড়িত। বুঝতে পারছেন যে প্রথম অবস্থায় পরিবার, বন্ধু বান্ধবের কাছ থেকে যে ঋণটা নিয়ে, ঋণ গ্রহীতা যাদের কাছ থেকে ঋণ নেয় আর কি, ঋণ গ্রহীতা ব্যাংকের কাছ থেকে না নিয়ে হচ্ছে বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, পরিচিত জনের কাছ থেকে যে ঋণটা নেয় সেটা হচ্ছে প্রাথমিক অর্থায়ন। আপনি যদি ব্যবসা করতে যান তাহলে ব্যবসার প্রথম অর্থ কোথায় যাবে, কোথা থেকে সংগ্রহ করবেন? আপনি আপনার প্রথমে দেখবেন আপনার ক্যাপাবল আছে নাকি আপনার ফ্যামিলির মধ্যে। আপনার ফ্যামিলির মধ্যে না থাকলে আপনার ভাইয়ের ফ্যামিলি, আপনার ভাইকে বলবেন, আপনার ভাইকে না হলে আপনার বোনকে বলবেন, এইরকম আপনার পরিচিত জনকে বলবেন। এই যে আত্মীয় স্বজনের মাঝ থেকে যে অর্থটা আমরা সংগ্রহ করছি এটা হচ্ছে প্রাথমিক অর্থায়ন। এই প্রাথমিক অর্থায়নের বৈশিষ্ট্য। জি ঠিক আছে স্যার, কথা বলতেন। হ্যাঁ, তাহলে এই যদি এটা রুডিমেন্টারি ফাইন্যান্সের স্বতন্ত্র ধরনগুলো কি কি, কিংবা এটা অন্য কোনো ভাবে প্রশ্ন আসতে পারে স্যার? এটা ওরকম ভাবে আসবে না, এটা খুব বেশি আলোচনা নাই। মানে এই প্রশ্নটা খুব বেশি আলোচনা নাই, খালি রুডিমেন্টারি ফাইন্যান্স কি এই জিনিসটা আছে। হ্যাঁ, বলতে কি বলছেন এটা আছে, এটা আসলে টিকার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। টিকার মধ্যে আসতে স্যার এগুলো দেওয়া লাগবে স্যার? না 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 না, এগুলো দেওয়া লাগবে না। তাহলে রুডিমেন্টারি ফাইন্যান্স কি, কিভাবে সংগ্রহ করা হয় এই ওইটা একটু খুঁজে লিখলে হবে। জি 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 ঠিক আছে। এটা টিকা যখন আসবে তখন আমরা পুরাটা দেবো না, এত কিছু দেবো না আমরা, এত কিছু দেবো না। বা এখন সবচেয়ে বড় একটা কি জানেন, বা ভালো মার্ক পাবেন কি হবে, এই রুডিমেন্টারি ফাইন্যান্স কাকে বলে সেটা লিখলেন, লেখার পরে বৈশিষ্ট্য চাইছে। এখন বৈশিষ্ট্য চাইলে এই বৈশিষ্ট্যটা রুডিমেন্টারি ফাইন্যান্স কি আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে যেটা পাচ্ছেন, তাহলে এখানে আমাদের অর্থায়ন সহজ অর্থায়ন, মানে সহজে অর্থায়ন করতে পারতেছেন, তাই না? সহজে অর্থায়ন করতে পারতেছেন। আপনি যদি এখানে দেন সহজে অর্থায়ন করতে পারতেছেন, আপনারা সহজে সেটা পরিশোধ করতে পারতেছেন। যদি মনে করেন এখানে পরিশোধ পদ্ধতি সহজ, এভাবে আপনি ব্যাখ্যায় লিখতে পারেন, এভাবে আপনি পয়েন্ট দিয়ে লিখতে পারেন আর কি। মানে এগুলাই যে দিতে হবে, আমি যেহেতু এগুলা দিয়েছি এগুলাই যে দিতে হবে এরকম কিন্তু আমি বলছি না, যেগুলাই দেন আপনি ওই ফাইন্যান্সের সংজ্ঞাটা মাথায় নিয়ে এসে আপনি এটা আপনার মতো করে আপনি ব্যাখ্যা যদি লিখতে পারেন সবচেয়ে ভালো বেশি হয় আর কি। যেটা সহজ সংগ্রহ বা সহজে অর্থায়ন করা যায়, এটা পরিশোধ পদ্ধতি সহজ, এটা ইন্টারেস্ট রেট কম, বা ইন্টারেস্ট রেট হচ্ছে আমরা সহজে পরিশোধ করতে পারি বা ফ্লেক্সিবল থাকে, মানে ওঠা বাড়া করা যায়, এরকম ভাবে আপনি লিখতে পারেন আর কি। এভাবে 4-5টা পয়েন্ট আপনি দিবেন আর কি। আচ্ছা, তবে আপনার রুডিমেন্টারি ফাইন্যান্সটা এটা আগে বুঝতে হবে যে এই জিনিসটা কি। আচ্ছা, এটা বুঝলে ওটা পার্থক্য লিখতে পারবেন সহজে। আচ্ছা, এখন এরপরে বলা হচ্ছে এই প্রশ্নটা আমাদের একটু একটু ভালো মতো দেখবেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে উদ্বৃত্ত ইউনিট।
আচ্ছা, আমরা উদ্বৃত্ত ইউনিট বলতে কি বুঝি? উদ্বৃত্ত বলতে কি বুঝি? আপনার আমার খরচ করার পর যে অংশটা থেকে যায় সেটা, তাই না? ব্যবহার করার পর যে অংশটা থেকে যায় সেটা। আর ঘাটতি বলতে কি বুঝি? যেটা আমাদের ব্যবহার করার জন্য আরো প্রয়োজনীয় কোনো জিনিস লাগবে সেটা হচ্ছে বলে ঘাটতি, তাই না? তাহলে উদ্বৃত্ত ইউনিট মানে ঘাটতি পক্ষ বা ঘাটতি একক, সরি, উদ্বৃত্ত একক এবং ঘাটতি ইউনিট মানে ঘাটতি একক উভয়ই কেন অর্থের প্রত্যক্ষ মোড থেকে পরোক্ষ মোড বেশি পছন্দ করেন? বিষয়টা এরকম ভাবে আসতে পারে, অথবা অথবা আপনার এরকম ভাবে আসতে পারে যে সঞ্চয়কারী সঞ্চয়কারী ও বা জমাদানকারী, সঞ্চয়কারী বা জমাদানকারী ও ঋণ গ্রহণকারী ঋণ গ্রহণকারী ঋণ গ্রহণকারী ঋণ গ্রহণকারী উভয়ই কেন অর্থের প্রত্যক্ষ মোড থেকে পরোক্ষ মোড পছন্দ করেন? বা প্রত্যেকে কেন ব্যাংক, পরোক্ষ মোডটা হচ্ছে কিন্তু ব্যাংক, পরোক্ষ অর্থায়নের মোডটা হচ্ছে ব্যাংক 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 বেশি পছন্দ করেন। প্রত্যক্ষ অর্থ মোড কি? এটা গ্রামের সুদী মহাজন বা গ্রামের যার কাছ থেকে আমরা ঋণ নিই লোকজন, তাই না? বা এখানে হয়তো লেখা থাকতে পারে এরকম সুদী মহাজন, মানে বিভিন্নভাবে আপনাকে পেঁচা ফেলার জন্য এরকম ভাবে দিতে পারে। তাহলে এইভাবে থাকতে পারে সঞ্চয়কারী ও মানে উদ্বৃত্ত ইউনিট কারা? যাদের টাকা উদ্বৃত্ত থাকে, মানে ভোগ বিলাস করার পর যে টাকা উদ্বৃত্ত থাকে সেটা হচ্ছে ব্যাংকে জমা করে মানুষ। তাহলে এই সঞ্চয়কারী এবং ঘাটতি ইউনিট কারা? যারা ঋণ গ্রহণ করে, সেটা ঘাটতি ইউনিট। তাহলে সঞ্চয়কারী এবং ঘাটতি ইউনিট বা ঋণ গ্রহণকারী উভয়ই কেন গ্রামের সুদী মহাজন থেকে ব্যাংকে বেশি পছন্দ করে? এরকম ভাবে থাকতে পারে। আমি যে প্রশ্নটা দিয়েছি যে উদ্বৃত্ত ইউনিট এবং ঘাটতি ইউনিট উভয়ই কেন অর্থের প্রত্যক্ষ মোড থেকে পরোক্ষ মোড বেশি পছন্দ করে? এই প্রত্যক্ষ পরোক্ষ না দেয় এইভাবেও দিতে পারে। তাহলে দিলে তাহলে স্বাভাবিকভাবেই যদি এই প্রশ্নটা যখন অ্যানালাইসিস এরকম ভাবে যখন করতে পারবেন আপনি, তখন এটা আপনি সহজে লিখতে পারবেন। তাহলে আমরা বুঝলাম এখানে উদ্বৃত্ত ইউনিট বলতে সঞ্চয়কারী বোঝাবে, যারা ব্যাংকে জমা করে, যাদের আয় ব্যয় এর উদ্বৃত্ত অংশটুকু কি করে মানুষ জমা করে, ব্যাংকে জমা করে। তাহলে সঞ্চয়কারী বা জমাকারী। ঘাটতি ইউনিট কারা? যারা ঋণ গ্রহণকারী, যারা ঋণ নেয়। তাহলে ঘাটতি ইউনিট এরা প্রত্যক্ষ মোড গ্রামের সুদী মহাজন থেকে বা আত্মীয় স্বজন থেকে আমাদের ব্যাংকে বেশি মানে পরোক্ষ মোড বেশি পছন্দ করে। কেন? তাহলে কেন করে? কম লেনদেন খরচ। এখানে এখন আমরা দেখতে একটু অ্যানালাইসিস করি। কম লেনদেন খরচ মানে লেনদেনের খরচ কম। এখানে আমাদের লেনদেনের যে কস্টিং, সে কস্টিংটা কম হয়। যে পরোক্ষ অর্থায়ন সাধারণত সরাসরি অর্থের তুলনায় কম লেনদেন খরচ জড়িত থাকে। উদ্বৃত্ত ইউনিট ঘাটতি ইউনিট একে অপরের সাথে সরাসরি ডিল করার পরিবর্তে লেনদেনের সুবিধার্থে মধ্যস্থতাকারীদের ব্যবহার করা অর্থ সঞ্চয় করতে পারে। তাহলে এখানে আমাদের পরোক্ষ অর্থায়নে লেনদেনের খরচ কম, যখন আমরা প্রত্যক্ষ অর্থায়নে লেনদেনের খরচ বেশি হয়। এখানে মধ্যস্থতা কারবারি থাকে বা বিভিন্ন রকম লোক বা দালালির চার্জ দিতে হয়, বা সেখানে আমাদের ইন্টারেস্ট রেট বেশি দিতে হয়। এই জন্য বলছে যে লেনদেনের খরচ কম, বা এখানে লেনদেনের খরচ নেই বললে চলে। আর তারপর আছে ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা হচ্ছে প্রত্যক্ষ মোডে ঝুঁকি রয়েছে অনেক, কিন্তু এটা ঝুঁকি ব্যবস্থাপনা করার জন্য কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তির কাছে সেই ঝুঁকিগুলো স্থানান্তরের কোনো বুদ্ধি নেই। কিন্তু ব্যাংকে সে অর্থায়নের ঝুঁকিটা আছে বটে, কিন্তু সেই ঝুঁকি স্থানান্তরের ব্যবস্থা রয়েছে, যেমন বিমা করি আমরা, তাই না? তার মানে এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনাটা রয়েছে, ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা রয়েছে, আর প্রত্যক্ষ মোডে কোনো ঝুঁকি ব্যবস্থাপনা নেই। তাহলে আমাদের এখানে ঝুঁকি ব্যবস্থাপনা রয়েছে, এই জন্য বেশি পছন্দ করে যে আমরা ডিপোজিটর কি করবে, ডিপোজিটর ব্যাংকে টাকা জমা রাখবে। কারণ কি? সেখানে কোনো সমস্যা হলে ব্যাংক সে দায়ভার গ্রহণ করবে। আবার ঋণ গ্রহীতা ঠিক ব্যাংক থেকে ঋণ নিবে, সুদী মহাজনের কাছ থেকে নেবে না, কারণ টাকার রেট বেশি দিতে হয়। আমাদের এখানে বিমার কোনো ছাড় পাওয়া যেতে পারে, কোনো কারবারের জন্য কোনো ক্ষতি হলে বা কারবারের কোনো আকস্মিক কোনো ক্ষতি হলে, তাহলে সেখান থেকে ঋণের ছাড় পাওয়া যেতে পারে আমাদের, কিন্তু সুদী মহাজনের কাছ থেকে নিলে ছাড় পাওয়া যাবে না। এই জন্য দুজনের কাছে ঝুঁকি আমাদের কাছে এই যে অর্থের পরোক্ষ মোডটা বেশি গুরুত্বপূর্ণ।
এটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তারপর তথ্য এক্সেস, আমরা গ্রামের লোকের কাছ থেকে যদি আত্মীয় স্বজনের কাছ থেকে যদি অর্থ নেই, তাহলে সেই তথ্যের এক্সেস আমরা 5 বছর 10 বছর পর থাকে না। কিন্তু আমরা যদি ব্যাংকের কাছ থেকে নেই, পরোক্ষ অর্থায়নের কাছ থেকে নেই, তাহলে আমাদের কাছে সেটা তথ্য থাকে, 5 বছর আগে কত টাকা নিয়েছিলাম, কত কত ইন্টারেস্ট কি করছি, সবকিছু ডিটেলস সেখানে থাকবে ব্যাংক স্টেটমেন্টে। এটা হচ্ছে তথ্যের এক্সেস, যেটা প্রত্যক্ষ মোডে থাকবে না। তারপর আছে তারল্য, আমরা সুদী মহাজনের কাছ থেকে আমরা বা গ্রামের আত্মীয় স্বজনের কাছ থেকে তারল্য যে কোনো সময় থাকবে না। হয়তো আমরা আমাদের যখন নগদ টাকার প্রয়োজন, আমরা তখন আমরা গ্রহণ করতে না পারি, হয়তো তার কাছ থেকে নগদ টাকা তাৎক্ষণিকভাবে থাকবে না, কিন্তু ব্যাংকে আমাদের নগদ টাকা যখনই যান আপনি পাবেন। তাহলে এই যে তারল্য সুবিধাটা, এই তারল্য সুবিধাটা পরোক্ষ মোডে রয়েছে, যার কারণে উদ্বৃত্ত ইউনিট এবং ঘাটতি ইউনিট উভয়ই পরোক্ষ মোড পছন্দ করে। তারপরে আছে পেশাগত ব্যবস্থাপনা, এখানে আমাদের পেশাগত দায়িত্ব রয়েছে, ব্যাংকে যারা কাজ করে তাদের পেশাগত দায়িত্ব রয়েছে আপনাকে দেখভাল করা, আপনার সুযোগ সুবিধাগুলো দেখা, এই জিনিসগুলো, বা আপনার ব্যাংকের একজন মানে আর্থিক অ্যাডভাইজার হিসাবে আপনাকে পরামর্শ দিতে পারে কিভাবে কি ব্যবসা আগাতে হবে, বা বিভিন্ন ব্যবসার তুলনামূলক চিত্র আপনাকে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু আমরা যখন আত্মীয় স্বজনের কাছ থেকে নেব, এরকম চিত্র আমরা কখনোই পাবো না। নমনীয়তা, এখানে আমাদের নমনীয়তা রয়েছে, এখানে আপনি নমনীয়তা রয়েছে যে আপনাকে আমরা যদি আত্মীয় স্বজনের কাছ থেকে নিই, একমাত্রই আমরা টাকাটা এইভাবে পাবো যে আমরা 10% রেট বা 15% রেটে আমরা টাকাটা নিব। কিন্তু যদি ব্যাংকের কাছ থেকে নেই, তার ব্যাংকের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, একটি প্রোডাক্টে যদি আমাদের কাছে সুইটেবল না হয়, তাহলে তারা আরেকটি প্রোডাক্ট দ্বারা আমরা সেটা নিতে পারি, যাতে আমাদের ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়। এরকম আমাদের নমনীয়তা রয়েছে। বাজেটের দক্ষতা, আচ্ছা, এরকম 5-6টা, এবং এর বাইরে আপনার যদি আপনার জানা যদি আরো থাকে, আপনার জানা আরো থাকে, সেইগুলো আপনি এখানে দিতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা দেখার পর আমরা তারপরে দেখব 6 নাম্বার। বাজারের দক্ষতা বলতে স্যার এটা কি বোঝানো হচ্ছে? বাজারের দক্ষতা, বাজারের দক্ষতা বলতে এখানে আপনি পরোক্ষ তহবিলের আরো দক্ষ বরাদ্দ প্রদান করে বাজারের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। এটি নিশ্চিত করতে সাহায্য করতে পারে যে উদ্বৃত্ত ইউনিটগুলি তাদের বিনিয়োগ এবং যুক্তিসঙ্গত রিটার্ন অর্জন করতে সক্ষম, যখন ঘাটতি ইউনিটগুলি যুক্তিসঙ্গত খরচে তহবিল পেতে পারে। এখানে বাজারের দক্ষতা বলতে আপনি বাজারে বিভিন্ন রকম প্রতিযোগী প্রতিষ্ঠান থাকে, আপনি জমাকারীর পক্ষে, এই জমাকারী কি করবে, জমাকারী তো ব্যাংকে টাকা জমা করতে পারে, তাই না, এখানে এখানে টাকা জমা করতে পারে। এখন এখানে বাজারের বিভিন্ন রকম আপনার রয়েছে, প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্যাংক তো আর একটা না, ব্যাংক বিভিন্ন রকম ব্যাংক রয়েছে, যাচাই বাছাই করে ওই উদ্বৃত্ত ইউনিট সেখানে জমা রাখতে পারে 10%, 12%, 8% রেটে, তার সুবিধা মতো বা তার যাতায়াতের দিক দিয়েও দেখবে, এই বিভিন্ন রকম যাচাই বাছাই করে সে এখানে দেখতে পারে। এটা হচ্ছে বাজার দক্ষতা। আবার হচ্ছে ঘাটতি ইউনিটগুলো, যারা ঋণ নিচ্ছে, তারাও এরকম বিভিন্ন রকম দেখে বিভিন্ন রকম ব্যাংকগুলো তারা পরিদর্শন করে যেখান থেকে তাদের সুবিধা হবে সেখান থেকে নেবে। এবং তারা যদি বাজারে যদি পণ্য ছাড়ে, বা তাদের যদি বাজারে যদি তারা পণ্য ছাড়ে, ঘাটতি ইউনিটগুলো ঋণ নিচ্ছে কি কারণে, তারা প্রোডাক্ট উৎপাদন করবে, প্রোডাক্ট উৎপাদন করার জন্য তারা সে প্রোডাক্টগুলো উৎপাদন করার পর বাজারে ছাড়বে। এই বাজারগুলো অ্যানালাইসিসের জন্য আমাদের এই পরোক্ষ মোডের প্রয়োজন হয়, যে পরোক্ষ মোডের আমাদের সাহায্য নিতে পারি। এর হচ্ছে বাজার দক্ষতা আর কি। এখানে যেটা দেওয়া আছে এইভাবে দিতে পারি, আমরা এইভাবেও বানিয়ে দিতে পারি। বাজার দক্ষতা বলতে বাজারের কাছ থেকে যে আপনি যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, বিভিন্ন রকম কি বলে এক্সপিরিয়েন্স পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই জিনিসগুলো এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে বুঝতে। এর বাইরেও আপনি প্রশ্ন অনেক কিছু এখানে লিখে দিতে পারেন। আইনি বৈধতা, এখানে এখানে আরেকটা দেখতে পারেন আইনি বৈধতা, যে অর্থের পরোক্ষ মোডে রয়েছে আইনি বৈধতা, আর এখানে আমাদের আইনি বৈধতা নেই, তাই না। এখানে আমাদের আইনি বৈধতা রয়েছে, ব্যাংকের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, আপনি টাকা জমা করতেছেন, এখানে আইনি বা সরকার কর্তৃক বৈধতা রয়েছে, আর এখানে আমাদের কোনো বৈধতা নেই। আচ্ছা, তারপরে 6 নম্বরে আমাদের বলা আছে, তাহলে আমরা ঘাটতি ইউনিট বলতে বুঝতে পারি যে এটা হচ্ছে ঋণ গ্রহীতা, আর উদ্বৃত্ত ইউনিট বলতে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের কাছে আপনার হচ্ছে জমাকারী, হ্যাঁ, ডিপোজিটর যেটা আর কি, সেটা। তাহলে এখন দেখেন আপনার আরো বুঝতে সহজ হবে যে কেন সঞ্চয়কারীরা সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট
মানে সঞ্চয়কারীরা মানে কি, সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, যারা সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট দেওয়া থাকে, সারপ্লাস ইউনিট যেটা, সেটা সরাসরি ঘাটতি ব্যবসায়ীদের ঋণ দেওয়ার পরিবর্তে এফআই কে ঋণ দিতে পছন্দ করে। মানে এখানে বলছে কেন সঞ্চয়কারীরা প্রাথমিক সিকিউরিটিজ থেকে সেকেন্ডারি সিকিউরিটিজ পছন্দ করে, মানে এই দুটো প্রশ্ন একই রকম। মানে এখানে এখানে বলা আছে যে আপনি, এটা হচ্ছে ব্যাংক, আপনি আমি ব্যাংকে কাজ করি, আচ্ছা, এটা হচ্ছে লোকজন, এটা হচ্ছে ঋণ গ্রহীতা। এই ঋণ গ্রহীতা সরাসরি মানে ডিপোজিটর সরাসরি এই ঋণ গ্রহীতাকে টাকা দেওয়ার পরিবর্তে, এটা হচ্ছে ঋণ গ্রহীতা, এটা হচ্ছে জমাকারী, এটা হচ্ছে ব্যাংক। তা সরাসরি সরাসরি ব্যাংককে টাকা দেওয়ার পরিবর্তে মানে সরাসরি ঋণ গ্রহীতাকে টাকা দেয় না কেন? এটা কি করে পছন্দ করে কি, যে কেন সঞ্চয়কারীরা সরাসরি ঘাটতি ব্যবহারকারীদের ঋণ দেওয়ার পরিবর্তে, মানে এই যে এদের ঋণ দেওয়ার পরিবর্তে কি করে, ব্যাংককে দিতে পছন্দ করে, মানে টাকাটা ব্যাংকে জমা করতে পছন্দ করে। ব্যাংক ব্যাংক আবার এদের ঋণ দিতে পারে। সরাসরি জমাকারী হচ্ছে আমাদের ঋণ গ্রহীতাকারীদের ঋণ দেয় না। এটা কি করে, জমাকারী ব্যাংকে জমা রাখে, ব্যাংক আবার ঋণ প্রদানকারীদের ঋণ দেয়। এটা কেন, বা ঋণ দিতে কেন পছন্দ করে, এই জিনিসটা আপনাকে, এই চিত্রটা যদি আপনি ফুটে তুলতে পারেন তাহলে আপনি এটা সহজে লিখতে পারবেন। তাহলে বিষয়টা এরকম বলা আছে যে সঞ্চয়কারীরা যেমন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রায়শই বিভিন্ন কারণে ব্যক্তি বা কোম্পানি মতো ঘাটতি ব্যবহারকারীদের সরাসরি ঋণ দেওয়ার পরিবর্তে আর্থিক মধ্যস্থতাকারীদের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর কাছে ঋণ দিতে পছন্দ করে। তাহলে এখানে বিভিন্ন কারণ রয়েছে। সরাসরি যদি আমরা কাউকে টাকা দিই, আপনি যদি সরাসরি কাউকে টাকা দেন, আপনি কি দিবেন না, কারণ আপনি হ্যাঁ অনেক ঝুঁকি কাজ করবে, সে অস্বীকার করতে পারে, সে পালিয়ে যেতে পারে, সে মারা যেতে পারে, বিভিন্ন রকম কাজ করতে পারে এখানে, হ্যাঁ, বা সে টাকা মারেও খেতে পারে, প্রভাব দেখাতে পারে, শত্রুতার সৃষ্টি হতে পারে। তো এই জন্য আমরা কি করি, যে আমার টাকা না আছে, আমার টাকা আমি ব্যাংকে জমা রাখবো। তাহলে এটা প্রথম কারণ হচ্ছে নিম্ন ঝুঁকি, এখানে কোনো ঝুঁকি নেই, ঝুঁকি আছে কম, কিন্তু ঝুঁকি নেই বললে চলে, ব্যাংকে রাখাটা হচ্ছে ঝুঁকি নেই। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে জমা দেই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে টাকাটা আমরা দেই, জমা রাখি, তাহলে সেখানে কোনো ঝুঁকি নেই, নিম্ন ঝুঁকি। তারপরে ভালো রিটার্ন, আমরা সেখান থেকে একটা ভালো রিটার্ন পাই, সেখান থেকে ভালো একটা আমরা আয় আসে, সেটা ইন্টারেস্ট আয়টা আমাদের সেখানে আসে, আমরা যদি টাকা দেই সেখান থেকে আমরা লাভ দিই। এখানে অনেকগুলো লেখা আছে, এগুলা এত কিছু লেখার দরকার নেই, এতগুলো লেখার দরকার নেই, খালি এখানে আমরা নিম্ন ঝুঁকি, এখানে আমরা এভাবে বলবেন যে সঞ্চয়কারীরা ঘাটতি ইউনিট বা ঋণ প্রদানকারী ব্যক্তিকে ঋণ দেওয়ার পরিবর্তে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বা এফআই কে ঋণ দিতে পছন্দ করে, কারণ এখানে নিম্ন ঝুঁকি রয়েছে, এখানে কোনো ঝুঁকি নেই বললেই চলে। এভাবে লেখা শেষ, এক লাইনে শেষ। ভালো রিটার্ন, এখানে আমরা সঞ্চয়কারীরা ভালো রিটার্ন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে ঋণ দেওয়ার ফলে বা জমা করার ফলে সেখান থেকে ভালো একটি রিটার্ন আসে, হ্যাঁ, যা এইভাবে লিখো, ভালো একটা রিটার্ন আসে, শেষ। তারপরে আসছে আমাদের তারল্য, এখানে আমাদের তারল্য সুবিধা পাইতে পারি আমরা যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে টাকাটা ঋণ দেই বা জমা করি, যেটাই বলেন, জমা করলে আমরা যে কোনো মুহূর্তে টাকার দরকার হলে আমরা সেখান থেকে দিতে পারি। কিন্তু আমরা যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকি, তাহলে ব্যক্তির কাছ থেকে সহজে আমরা টাকা, হয়তো আমার যখন প্রয়োজন তখন আমি টাকাটা নিতে পারবো না, তার কাছে হয়তো মানে নগদ টাকা নাও থাকতে পারে। তাহলে এই তারল্য সুবিধাটা আমরা ব্যাংকের কাছ থেকে পাই। সুবিধার অন্যান্য বেনিফিটগুলো রয়েছে, কি কি বেনিফিট বা সুবিধা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ঋণ দেওয়া অবশ্যই সঞ্চয়কারীদের জন্য সুবিধাজনক, কারণ এটি বিনিয়োগ পরিচালনা এবং নিরীক্ষণের জন্য কম প্রচেষ্টার প্রয়োজন। তাহলে আমাদের এখানে বিনিয়োগ করছে, আমরা বিনিয়োগ করলে আমরা এখানে যারা মানুষের উদ্বিগ্ন হয়, যেমন আমরা কোনো খাতে বিনিয়োগ করলেন বা কোনো ব্যবসায়ীকে টাকা দিলেন, ঋণ থেকে টাকা দিলেন, সেক্ষেত্রে আমরা টেনশন হতে পারে, কিন্তু এখানে আমাদের টেনশন নেই, টেনশন ফ্রি, এ নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না।
প্রবিধান প্রতিপালন, মানে প্রবিধান প্রতিপালন বলতে বাংলাদেশ ব্যাংকের যে প্রবিধান দিয়েছে সে, অর্থাৎ বাংলাদেশ সরকার বা যে দেশে রাখবো সেই দেশের সরকার যে প্রবিধানটা দিয়েছে সেই প্রবিধানটা আমরা সঠিকভাবে প্রতিপালন করি। এই জন্য আমরা ব্যাংকে যদি টাকা রাখি আমরা আইন দ্বারা সীমাবদ্ধ বা আইনের মাধ্যমে সেই কাজটা করি, কিন্তু কোনো একক ব্যক্তিকে যদি টাকাটা দেয় তাহলে আমরা সেটা আইনের বাইরে সেই কাজটা হয়ে যায়। তারপরে আছে বৈচিত্র্যকরণ। এখানে বৈচিত্র্যকরণ বলতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকাটা রাখতে পারি। যদি আমরা একজন ঋণ গ্রহীতাকে টাকা দেয় তাহলে একভাবেই দিব, আমরা হয়তো 10% রেটে দিলাম বা 15% রেটে দিলাম। কিন্তু ব্যাংকে এরকম বিভিন্ন বৈচিত্র্যকরণ প্রোডাক্ট থাকে, ওনার ডিপিএস থাকে, মিলিনিয়ার থাকে, তারপরে আছে হজ স্কিম থাকে, এরকম বিভিন্ন স্কিম থাকে, প্রোডাক্ট থাকে, বিভিন্ন প্রোডাক্টে আমরা টাকাগুলো রাখতে পারি। আর এই জন্য আমাদের এখানে সঞ্চয়কারীরা ব্যবসায়ীদের সরাসরি ঋণ দেওয়ার পরিবর্তে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে ঋণ প্রদান করে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে টাকাটা জমা রাখে। এখন এই করে ঝুঁকির 6টা ঝুঁকি দেওয়া, 6টা দেওয়া আছে পয়েন্ট, 6টার বাইরেও আপনি লিখতে পারেন। সাত, একটি আনুষ্ঠানিক আর্থিক অবস্থায় কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুশীলন করে? উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিট দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? অর্থনীতি প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির মধ্যে দুটির মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন? আচ্ছা, তো এখানে আমাদের বলা আছে কে অর্থ ব্যবস্থায় সরাসরি অনুশীলন করে, বেশি প্র্যাকটিস করে, ব্যবহার করে, উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? আচ্ছা, এখানে বলা আছে যে অর্থায়নের প্রত্যক্ষ মোডে ব্যক্তি, পরিবার, ব্যবসা এবং অন্যান্য সত্তা স্টক এবং বন্ডের মতো সিকিউরিটি ইস্যু করে এবং ট্রেড করার মাধ্যমে আর্থিক বাজারে অংশগ্রহণ করে। এভাবে যে পক্ষগুলি একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় সরাসরি অর্থায়নের অনুশীলন করে তাদের মধ্যে রয়েছে সিকিউরিটি ইস্যুকারী, যারা সিকিউরিটি বিক্রি করে তহবিল সংগ্রহ করে, এবং বিনিয়োগকারীরা, যারা সরাসরি ইস্যুকারী বা সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিগুলো ক্রয় করে। একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় সরাসরি অর্থায়নের উদাহরণগুলি হচ্ছে একজন পৃথক বিনিয়োগকারী কোম্পানি প্রাথমিক পাবলিক অফার থেকে সরাসরি স্টক কেনে এবং একটি কর্পোরেশন সরাসরি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ড ইস্যু করে, অথবা সরকার সরাসরি ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ট্রেজারি বিল ইস্যু করে। এক্ষেত্রে আমাদের একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় বলতে আমরা প্রত্যেকটা আনুষ্ঠানিক বিষয়গুলো আসবে আইন দ্বারা বা নিয়ম দ্বারা যেগুলো সীমাবদ্ধ বা দেশীয় নিয়ম বিধান অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত, সেটা হচ্ছে আমাদের কাছে আনুষ্ঠানিক ব্যবস্থা। তো আনুষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আমাদের অর্থায়নের মধ্যে বিভিন্ন মোড কাজ করে থাকে। যে অর্থায়নের মধ্যে আমাদের এখানে যেটা বলা আছে, অর্থায়নের মধ্যে আমাদের মোডে রয়েছে প্রত্যক্ষ মোডে ব্যক্তি, পরিবার, ব্যবসা, অন্যান্য সত্তা যেমন স্টক, বন্ডের মতো সিকিউরিটি ইস্যু করে এবং ট্রেড করার মাধ্যমে বাজারে অংশগ্রহণ করে। এই পক্ষগুলি এটা আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা সরাসরি অর্থায়নের অনুশীলন করে। তাদের মধ্যে রয়েছে সরকারি সিকিউরিটিজ ইস্যুকারী, যারা সিকিউরিটি বিক্রি করে। সরকারি সিকিউরিটি ইস্যুকারী এটা হচ্ছে আমাদের কাছে সরাসরি অর্থ ব্যবস্থা অনুশীলন করে থাকে। তারপরে এরা সরাসরি ক্রয় বিক্রয় করে আর কি, সিকিউরিটি ক্রয় বিক্রয় করে। তারপরে আছে বিনিয়োগকারীরা, যারা সরাসরি ইস্যুকারী সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিগুলো ক্রয় বিক্রয় করে, এবং বিনিয়োগকারীরা তারা সরকারি যে হচ্ছে আমাদের ইস্যুকারী প্রতিষ্ঠান আছে, সরকারি ইস্যুকারী প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির কাছ থেকে বন্ড ক্রয় করে, শেয়ার ক্রয় করে, এরা আবার বিভিন্ন কোম্পানির বন্ড ডিবেঞ্চারগুলো বিক্রি করে। তাহলে ক্রয় বিক্রয় করে সরাসরি অর্থ ব্যবস্থা এরা কি ধরে রাখছে বা চালু রাখে এই ইস্যুকারী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারী, এই দুজনেই। এখন তারপরে সেগুলা এখানে উদাহরণস্বরূপ বলে দেওয়া আছে যে সিকিউরিটি ইস্যুকারী প্রতিষ্ঠান পাবলিক কোম্পানির কাছ থেকে আমরা স্টক কিনে নেই, আবার এগুলা বিক্রি করে। বিনিয়োগকারীরা ঠিক এরকম, তাদের বিনিয়োগকৃত অর্থ বিনিয়োগ করার জন্য
কি করে সিকিউরিটি কোম্পানির কাছে পণ্য ক্রয় করে নেয় এবং সেটা আবার কি করে পরবর্তীতে টাকার প্রয়োজন হলে সেটা বিক্রি করতে পারে। তাহলে এখানে এই দুইটা সিকিউরিটি ক্রয়কারী, ইস্যুকারী এবং হচ্ছে বিনিয়োগকারী, এই দুই ধরনের হচ্ছে আমাদের সরাসরি, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা যদি আমরা এখানে ধরি যে এই প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা, সিকিউরিটি ইস্যুকারী প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা, এ হচ্ছে বিক্রেতা। আবার অনেক সময় এই হচ্ছে বিক্রেতা, এই হচ্ছে ক্রেতা। যখন এই ক্রয় করে ক্রেতা তখন বিক্রি করে বিক্রেতা, আর যখন ঠিক এটা যখন ক্রয় করবে ক্রেতা তখন বিক্রি করবে বিক্রেতা, এরকম। তাহলে সিকিউরিটি ইস্যুকারী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারী দুজনেই হচ্ছে আমাদের কাছে ক্রয় বিক্রিকারী প্রতিষ্ঠান হিসেবে বা আর্থিক ব্যবস্থা সবচেয়ে বেশি অনুসরণ করে এরা। এখন এখানে যেটা বলা আছে পরের ধাপে যে উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, অর্থনীতি প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির মধ্যে, এবং কেন, কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? এখানে ডাইরেক্ট একটু পড়ে দেখি না। উদ্বৃত্ত ইউনিট এর দৃষ্টিকোণ থেকে অর্থায়নের প্রত্যক্ষ মোড সাধারণত অর্থের পরোক্ষ মোডের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। তাহলে প্রত্যক্ষ মোড পরোক্ষ মোডের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। তাহলে আপনার যে দুটা মোড আছে এটা তো আমরা প্রথমে আগেই দেখে আসছি যে প্রত্যক্ষ মোড বেশি ঝুঁকিপূর্ণ না পরোক্ষ মোড বেশি ঝুঁকিপূর্ণ। প্রত্যক্ষ মোড হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে যেটা টাকাটা আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে প্রত্যক্ষ মোড, আর ব্যাংক বিমা কোম্পানি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের কাছ থেকে যে টাকাটা দেয় সেটা হচ্ছে পরোক্ষ মোড। তাহলে প্রত্যক্ষ মোডটা হচ্ছে আমাদের কাছে বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, প্রত্যক্ষ মোড কেন বেশি ঝুঁকিপূর্ণ? এখানে আমরা বলা আছে যে দুটার মধ্যে যে এখানে এটা একটু মুছে দিই, যে উদ্বৃত্ত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, প্রত্যক্ষ না পরোক্ষ? তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি বেশি ঝুঁকিপূর্ণ। এবং কেন ঝুঁকিপূর্ণ? এখানে দেওয়া আছে যে কেন হচ্ছে বৈচিত্র্যের অভাব। এখানে আপনি অন্যভাবে দিতে পারেন, এখানে ঝুঁকি রয়েছে, এখানে আইনি সত্তা নেই বা আইনি ভিত্তি নেই, ঝুঁকি রয়েছে, বৈচিত্র্যের অভাব। এখানে কোনো মানে কোন খালি এক খাতেই টাকা দিতে হয়, তারল্যের সামঞ্জস্যতা। এখানে আমরা তারল্য টাকাটা মানে তারল্যের হচ্ছে আমরা কি বলে তারল্যের ঘাটতি দিতে পারেন, যে এখানে আমরা যখন টাকা চাইবো তখন আমরা টাকাটা সেখান থেকে নাও পেতে পারি। অকার্যকরতা এরকম, বা আইনের দ্বারা আইনের ভিত্তি নেই এখানে। তাহলে এইভাবে আমরা অর্থাৎ আগে যে ইয়াগুলো দেখলাম, প্রত্যক্ষ অর্থায়নের যে বিভিন্ন অসুবিধাগুলো দেখেছি, ওই জিনিসটা আমরা এখানে লিখবো আর কি। যে অর্থায়নের প্রত্যক্ষ মোড বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানে আমাদের আইনের দ্বারা সীমাবদ্ধ না, এখানে আমাদের তারল্যের অভাব রয়েছে, পণ্য বৈচিত্র্যের অভাব রয়েছে, এখানে আমরা ঝুঁকি রয়েছে, অত্যাধিক ঝুঁকি রয়েছে, এরকম ভাবে আমরা এটা দিব। তো প্রশ্নটা বোঝাটা আমাদের কাছে একটু টাফ ব্যাপার, প্রশ্নটা একটু বুঝতে হবে ভালো মতো। কোনো প্রশ্ন একবার পড়ে বিচলিত হবে না, দ্বিতীয়বার আবার পড়বেন, অ্যানালাইসিস করে পড়বেন, তাহলে আপনার কাছে সহজ লাগবে। 8 নাম্বার, হোয়াট ইজ প্রাইমারি সিকিউরিটি অ্যান্ড সেকেন্ডারি সিকিউরিটি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। প্রাইমারি সিকিউরিটি এবং সেকেন্ডারি সিকিউরিটির মধ্যে মানে কি, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এর মধ্যে পার্থক্য আসতে পারে বা এটা আমাদের টিকাতে আসতে পারে। প্রাথমিক সিকিউরিটিজ হলো যেগুলি ইস্যুকারী দ্বারা সরাসরি জনসাধারণের জন্য ইস্যু করা হয়, প্রাথমিক পাবলিক অফার বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। অন্য কথায় প্রাথমিক সিকিউরিটিগুলি হলো যেগুলি প্রথমে বাজারে ইস্যু করা হয় এবং বিনিয়োগকারী সরাসরি ইস্যুকারীর কাছ থেকে সেগুলি ক্রয় করে। প্রাথমিক সিকিউরিটিজের উদাহরণগুলির মধ্যে রয়েছে স্টক, বন্ড এবং অন্যান্য ঋণ সিকিউরিটিজ। আচ্ছা, এটা যদি আমরা সহজে একটু ব্যাখ্যা করে বলি, বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে কোনো XYZ কোম্পানি শেয়ার ক্রয় করছে, মানে শেয়ার ছাড়ছে বাজারে, আমরা এদের কাছে শেয়ারটা ক্রয় করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এই যে শেয়ার XYZ এর কাছ থেকে আমরা শেয়ারটা ক্রয় করে নিলাম, এই প্রথমে যে শেয়ারটা ক্রয় করে নিলাম, প্রাথমিক যে শেয়ারটা, এটা হচ্ছে আমাদের কাছে প্রাথমিক সিকিউরিটিজ। Recording stopped.
তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি প্রাথমিক সিকিউরিটিজ। আচ্ছা, প্রথমে যে সিকিউরিটি কোনো কোম্পানির কাছ থেকে প্রাথমিক অবস্থায় একবারে প্রথমে ইনিশিয়ালি যে সিকিউরিটিটা ক্রয় করে নেবে সেটা হচ্ছে প্রাথমিক সিকিউরিটি। এখন কোনো কারণে এই ব্যক্তি অর্থ সংকটে পড়ে গেছে, এই ব্যক্তিটি শেয়ারটা যেটা ক্রয় করেছে সে শেয়ারটা বিক্রি করতে চায়, সেটা পাবলিকলি বিক্রি করতে চায় অথবা কোনো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সেটা বিক্রি করতে চায়। তাহলে এই যে ব্যক্তিটা যে শেয়ারটা হস্তান্তর করতেছে যে ব্যক্তির কাছে বা যে এক্সচেঞ্জ কোম্পানির কাছে, এক্সচেঞ্জের যে বিভিন্ন এক্সচেঞ্জ সেন্টার রয়েছে সেখান থেকে যদি বিক্রি করে, তাহলে সেটা হচ্ছে সেই শেয়ারের নামটা হবে তাই কি সেকেন্ডারি শেয়ার। অর্থাৎ শেয়ারটা যখন দ্বিতীয়বার ইউজ হবে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা দ্বিতীয়বার যখন ইউজ হবে সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি সিকিউরিটি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ব্যক্তি যখন সরাসরি কোনো সিকিউরিটি ক্রয় করে নেয় বা ক্রয় করে, সেটা হচ্ছে আমাদের কাছে প্রাথমিক সিকিউরিটিজ। সেকেন্ডারি সিকিউরিটিজটা হচ্ছে প্রাথমিক সিকিউরিটিজ ক্রয়কারী কোনো ব্যক্তি যখন তৃতীয় কোনো ব্যক্তির কাছে যখন শেয়ারটা বিক্রি করে বা সিকিউরিটিজটা বিক্রি করে, তখন সেটাকে সেকেন্ডারি সিকিউরিটিজ বলে। অর্থাৎ আমরা সেকেন্ড হ্যান্ড জিনিস বলি, আমরা বাজারে মোবাইল হয়তো কোনো কিছু কিনছি, আমার ভালো লাগছে না মোবাইল দোকানে গিয়ে মোবাইলের যে বিভিন্ন রকম রিপ্লেসমেন্টের যে বিভিন্ন দোকান আছে তাদেরকে আমরা দিয়ে হয়তো অন্য মোবাইল নিয়ে আমরা, তাহলে আমার যে সেকেন্ড হ্যান্ড জিনিসটা আমরা যেটা বিক্রি করতেছি এটার নাম হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিজ। আর যেটা ফার্স্ট হ্যান্ড নতুন থেকে দোকান থেকে যেটা মোবাইলটা আমরা কিনলাম সেটা হচ্ছে প্রাথমিক সিকিউরিটিজ। সহজ কথা বোঝানোর জন্য এটা এইভাবে কিন্তু লেখা যাবে না আবার। তাহলে এটা বোঝানোর জন্য আমরা প্রথমে নতুন অবস্থায় দোকান থেকে যে মোবাইলটা কিনছি সেটা প্রাথমিক সিকিউরিটিজ, মানে এটা সিকিউরিটিজটা যদি কোনো সিকিউরিটি যদি কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথম অবস্থায় যখন নেব সেটা হচ্ছে প্রাথমিক সিকিউরিটিজ, আর দ্বিতীয়বার যখন আমরা এটা বিক্রি করবো কারো কাছে সেটা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিজ। বিষয়টা সহজভাবে এইভাবে ব্যাখ্যা করা যায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আসুন XYZ নামে একটি কোম্পানির কথা বিবেচনা করা যায় যেটি তার কার্যক্রম সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ করতে চায়। আচ্ছা, তো এখানে কোম্পানি একটি আইপিও বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে জনসাধারণের কাছে স্টকের নতুন শেয়ার ইস্যু করতে পারে এবং এই নতুন স্টকটিকে একটি প্রাথমিক নিরাপত্তা হিসেবে বা সিকিউরিটি হিসেবে বিবেচনা করা হয়। তার সেকেন্ডারি সিকিউরিটিজ কি? সেকেন্ডারি সিকিউরিটিজ ওই রকম যে প্রাথমিক না, সেকেন্ডারি সিকিউরিটিজ হলো সেকেন্ডারি মার্কেটগুলি যেখানে কেনা এবং বিক্রি করা হয়, মানে সেকেন্ডারি মার্কেটে পণ্য ক্রয় বিক্রয় করা হলে সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি সিকিউরিটিজ। যেটা বললাম সেকেন্ড হ্যান্ড যে আমাদের মোবাইলের কথা বললাম সেই কথা আর কি। সেকেন্ডারি মার্কেট হলো যেখানে বিনিয়োগকারীরা ইস্যুকারীদের কোনো সম্পৃক্ততা ছাড়াই নিজেদের মধ্যে সিকিউরিটি লেনদেন করে। সেকেন্ডারি সিকিউরিটিজের উদাহরণ মধ্যে রয়েছে স্টক, বন্ড, ঋণপত্র সিকিউরিটি ইতিমধ্যে জারি করা হয়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন করা হচ্ছে। তাহলে আমরা এখানে যখন আমরা কোনো শেয়ার ক্রয় করলাম, কোনো কোম্পানির কাছ থেকে যখন কোনো শেয়ার ক্রয় করলাম আমরা, তাহলে সেকেন্ডারি মার্কেট হচ্ছে যে এই কোম্পানির সাহায্য ছাড়াই আমরা অন্য কোনো ব্যক্তির সাথে যখন আমরা লেনদেন করবো ওই শেয়ারটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সিকিউরিটিজ। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, উদাহরণ আমি দেখলাম না। আর এটা কি কোনো মধ্যস্থতাকারী থাকে? হ্যাঁ, মধ্যস্থতা থাকতে পারে এখানে। প্রাথমিক আর সেকেন্ডারি মাঝখানে? হ্যাঁ, থাকতে পারে, মধ্যস্থতাকারী থাকতে পারে। আমরা আজকে এই প্রাথমিক আর সেকেন্ডারি সিকিউরিটিজম এর মধ্যে আমরা শেষ করব। আমরা এরপরে যে সাবজেক্ট আছে আমাদের ওএম আছে মনে হয়, ওএমটা দেখবো। এরপরে এই অধ্যায়টা অনেক মজার একটা অধ্যায়, অনেক ভালো লাগবে অধ্যায়টা, এবং অধ্যায়তে একটা ফুল সেট প্রশ্ন হবে আর কি। এরপর আমরা পরবর্তীতে দেখব এনবিএফআই কেন আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। পরবর্তী যে অধ্যায়ের প্রশ্নটা সেই প্রশ্নটা এখান থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে এখানে শেষ করছি এটা ভাই, আমরা পরবর্তী সাবজেক্ট আছে সেটা আমরা আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।